আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে সাক্ষাৎ হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে বিচার বিভাগের মূল দায়িত্ব, জানালেন প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সিরাজগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জানালেন তারেক রহমান। সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৭২ ঘণ্টার সড়ক নৌ অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের কমিটি। পাহাড়ি জনগণকে শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্য পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান বিএনপি মহাসচিবের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পার্বত্য এলাকার সমস্যাকে অভ্যন্তরীণ বলে মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের কর্মপরিকল্পনা ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এবারের সফর সংক্ষিপ্ত হবে জানিয়ে তিনি আরও বলেন, অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ বা বৈঠক কিছুই হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধিত্ব চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন শুরুতে প্রধান উপদেষ্টার আমেরিকা সফরের কর্মসূচি এবং সেখানে বাংলাদেশ নিয়ে তার করণীয় বিষয়গুলো তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশনকে উপলক্ষ করে বাংলাদেশ আয়োজিত এক ইভেন্টে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করা হবে। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যান। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় কিছু বিষয় নিয়ে ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন আছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত। আমরা অবশ্যই চেষ্টা করবো সে একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। জনাব মোদী একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অচিরেই পার্বত্য সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ আরও একটি ইভেন্টের আয়োজন করবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি এই কথা জানান। এ সময় বিচার বিভাগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণের ক্ষোভ দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ৪২ লাখ মামলা, বিচারক সংকট, রয়েছে এজলাসের স্বল্পতা, এমন নানা সমস্যার মধ্যে আছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরাও। তার উপর বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানো।
এমন পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টে বিশেষ এই আয়োজন, যেখানে সারা দেশ থেকে আগত সকল পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পর বিচার বিভাগে গুণগত পরিবর্তন আনয়নে আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দেখেন, আমাদের এখানে বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। এখন আপনারা নিয়োগ পেয়েছেন, শপথ নিয়েছেন, শপথের প্রতি আপনাদের এলিজিয়েন্স রেখেন, কোনো দলের প্রতি রেখেন না। এ সময় যারা ফ্যাসিজমের দোষর হিসেবে এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারকের উপর অর্পিত দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে, অনুরাগ বা বিরাগ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এর আগে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রধান বিচারপতির অভিভাষণের অনুষ্ঠানে বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের দাবি তুলে ধরেন বিচারকরা। বাংলাদেশের প্রতিটি আদালতে শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা এবং উক্ত ডে কেয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন স্টাফ নিয়োগের দাবি জানাচ্ছি। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের ঘটনায় রাঙামাটি পরিদর্শন শেষে তিনি একথা জানান। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পরিস্থিতি শান্ত থাকলেও পার্বত্য 3 জেলায় চলছে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। 3 পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি পরিদর্শন শেষে এই আহ্বান জানায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। বলেন, যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো ভেদাভেদ না, কোনো সম্প্রীতির অভাব না, প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসে আমরা সম্প্রীতি চাই। এদিকে প্রশাসনের হস্তক্ষেপে পার্বত্য এই 2 জেলার পরিস্থিতি এখন শান্ত। তবে স্থানীয়দের ডাকা 72 ঘণ্টার অবরোধ এবং পরিবহন ধর্মঘটে দুর্ভোগে সাধারণ মানুষ ও পর্যটকরা। আমরা এখনো পাই নাই, ইনশাল্লাহ পেন্ডিং চলছে, পেয়ে যাব। কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে ফাইসা গেছি। অবরোধের কারণে আমরা চিন্তা করলাম যে ব্যাক আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর না হলে এসকর্ট ছাড়া তো যাওয়া যাবে না। রাঙামাটি পরিদর্শন শেষে বিকেলে খাগড়াছড়ি পৌঁছায় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন উপদেষ্টারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। একটু সমস্যাকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সেখানে ইন্টারনেট সেবা নির্বিঘ্ন আছে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র এবং দেশকে অশান্ত করার ষড়যন্ত্র আছেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।
সকালে ফেনীর ছাগলনাইয়ের রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে আরও অনেক পথ বাকি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় জনতা নেতা কর্মীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। সাধারণ সম্পাদকের কাছে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। বৃষ্টি বিঘ্নিত সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি তারেক রহমান। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ছাত্র জনতার আত্মত্যাগের লক্ষ্য অর্জনে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, অর্থাৎ স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঐক্য অটুট রেখে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আমার সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আস্থা অর্জনে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতেই পাহাড়ের সংঘাত, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দেন। মির্জা ফখরুল বলেন, সত্যিকারের রাজনীতিবিদ হলে শেখ হাসিনার উচিত হবে দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া মামলা আইনগতভাবে মোকাবিলা করা। রিপোর্টে জানাচ্ছেন মইনুল হাসান। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের 2 জেলায় সহিংস ঘটনার পেছনে নানা ষড়যন্ত্র রয়েছে। শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে এবং সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে, তাদেরও স্বার্থে আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আস্থায় নিতে হবে। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ, অন্তর্বর্তীকালীন সরকারের 6 সংস্কার কমিটি গঠন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। নোবডি ইজ অ্যাবভ আপনার ল। আইনের সামনে আসতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, এবং উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন, ওনার উচিত হবে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত জিনিসগুলোকে। ছাত্র রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা,
আর ওনাদের প্রস্তাবটি আগে ওরা সংস্কার তৈরি করবে, যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। এদিকে আইন নিজ হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে বাড্ডা থানা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের বেশ কিছু পরিবারকে সহায়তা প্রদান করতে গিয়ে তিনি একথা বলেন। যারা আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে খুন করেছে, আমি অবশ্যই তার বিচার চাই, কঠোর বিচার চাই, কিন্তু সেই বিচার আমি নিজের হাতে তুলে নেব না। বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের উদ্যোগে এ সময় অর্ধশত পরিবারকে সহায়তা প্রদান করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো চরম অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কক্সবাজার এলাকা অস্থিতিশীল সহ নানা ধরনের ঝুঁকির আশঙ্কা করছেন তারা। সংকট সমাধানে সামনের জাতিসংঘ অধিবেশনে অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রোহিঙ্গাদের প্রতি মানবিকতা দেখাতে গিয়ে এখন মানবিক সংকটে উখিয়া টেকনাফের মানুষ। তাদের জীবন চালাতে হুমকির মুখে পড়েছে স্থানীয়দের জীবন। 2017 সালে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ক্যাম্পে প্রতিদিন জন্ম হচ্ছে 98 রোহিঙ্গা শিশুর। সে হিসেবে গত 7 বছরে যোগ হয়েছে 2.5 লাখ নতুন মুখ। তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। সরকার পরিবর্তনে থমকে গেছে সবকিছু। রাখাইন রাজ্য প্রায় দখলে নিয়েছে আরাকান আর্মি। নতুন করে আসছে রোহিঙ্গারা। এ অবস্থায় তাদের ফেরত পাঠানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাকান আর্মি এখন রাখাইন প্রদেশে প্রায় নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি। এখন সেটা যদি তারা নেয় তাহলে তো আরেকটা রাউন্ড, আরেকটা লেয়ার অফ কমপ্লেক্সিটি তৈরি হবে। এখন যে ধরনের সংকটগুলো আছে সেটি আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেটা রোহিঙ্গাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করবে, বাংলাদেশিদের মধ্যে করবে এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদেরকে অপব্যবহারের সুযোগ নিতে পারে। গত 4 দশকে কক্সবাজারে আশ্রয় নিয়েছে প্রায় 20 লাখ রোহিঙ্গা। তাদের অনেকেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রত্যাবাসন অনিশ্চয়তায় ঝুঁকি বাড়ছে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্র চীনের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানকে নতুন করে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। অন্য কোনোভাবে চেষ্টার কোনো সুযোগ আছে কিনা হয়তো সেগুলো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। সেটা কূটনৈতিকভাবে করতে হবে, এর বাইরে কোনো রাস্তা তো অন্তত আমার জানা মতে না। আঞ্চলিক আন্তর্জাতিক আলাপ আলোচনা করে প্রত্যাবাসনে তৃতীয় একটি দেশে নিয়ে যাওয়ার ব্যাপারটি, এটি যদি অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় রাখে অবশ্যই এটি একটি বাস্তবসম্মত প্রক্রিয়া। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের পোশাক কারখানা অস্থিতিশীল করতে বিদেশি ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, কারা ষড়যন্ত্র করছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ সময় শুধু ষড়যন্ত্রকে দায়ী না করে খাতটিকে স্থিতিশীল করতে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে মালিক এবং সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর হঠাৎই শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে অস্থির হয়ে ওঠে দেশের পোশাক খাত। এর ফলে প্রায় 40 লাখ মানুষের কর্মক্ষেত্র হয়ে ওঠে অশান্ত। অভিযোগ ওঠে এতে বাইরে থেকে উস্কানি দেয়ার। এবারের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল পোশাক খাতের এই অস্থিরতা। অনুষ্ঠানে শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, কি কারণে অস্থির হয়ে উঠেছিল বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় এই খাত। এই 15 বছরের যে বৈষম্য, এই অধিকারের বঞ্চনা, 15 বছরের একচেটিয়া প্রভাব ছিল।
এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রমিকদের বেতন বৈষম্য ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, তারা আপনারা যত রাষ্ট্রীয় পদক পান না কেন, যত আন্তর্জাতিক পদক পান না কেন, যত সুন্দর গ্রিন ফ্যাক্টরি আপনারা করেন না কেন, যত ভিআইপি সিআইপির মর্যাদা আপনারা পান না কেন, সবকিছু কিন্তু ম্লান হয়ে যাবে। এতে পোশাক খাত অস্থির করতে কারা ইন্ধন দিচ্ছে তা খতিয়ে দেখারও দাবি ওঠে। পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের শ্রমিকদেরকে উস্কানি দিয়ে, আমাদের শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে আমাদের ফ্যাক্টরিগুলিতে, আমাদের কারখানাগুলিতে অসন্তোষ তৈরি করে আমাদের অর্ডারগুলো আমাদের বায়ারদেরকে বিদেশের অন্য দেশের দিকে বা তার নিজের দেশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিনা, সে কারণে আমি বলি আপনারা সকলেই সচেতন থাকবেন। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের আশেপাশের দেশগুলো, তারা তো আমাদেরকে কখনোই আমাদের উৎপাদন ব্যবস্থা চালিয়ে দিতে দিবে না। এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো এটিএন বাংলার বিশেষ টকশো এটিএন সংলাপে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা কার্যালয়ে গভর্নরকে স্বাগত জানান। পরে তারা সৌজন্য বৈঠকে দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। অর্থনীতিকে চাঙ্গা করতে বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় দেশে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। চলমান আর্থিক সংস্কারে সব পক্ষের সহযোগিতা আশা করেন ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশফিক আহমেদ, এটিএন সংলাপ অনুষ্ঠানের প্রযোজক আব্দুস সাত্তার, সঞ্চালক আমিনুল মুজলিস উপস্থিত ছিলেন। পরে ডক্টর মাহফুজুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের কার্যক্রম সম্পর্কে জানান এবং কার্যালয় ঘুরিয়ে দেখান। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে জনগণই রুখবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় বিভক্তির রাজনীতি শুরু হলে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হবে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন রচনা দাস। অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে রাজধানীর বিস অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে ধারাবাহিক এই সংলাপের। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, কাগজে কলমে সংস্কার সম্ভব হলেও মানসিকতার সংস্কার না হলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তো আমার দৃঢ় বিশ্বাস যে ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো, অধিকারের ক্ষেত্রেও আমরা জবাবদিহিতা আনতে পারবো। একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। এ সময় বক্তারা আরো বলেন, স্বৈরাচারী সরকারের প্রশাসন দিয়ে বিপ্লবী সরকার কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো। কেবল আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক, না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল অবস্থা নিয়েও কথা বলেন আলোচকরা। পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে। তারা এখন কি সংস্কার করবে, কিভাবে রাস্তা চালাবে, যখন এ নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন আমাকে ভাবতে হচ্ছে আমার জীবন বাঁচবে কিনা, আমার জমিতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা। এখন এটা নতুন কিছু না, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান আলোচকরা। সাংবাদিকের নাম রচনা দাস, এটিএন বাংলা, ঢাকা। চ্যানেলের প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে পিটিএ হত্যার ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কারেরও আদেশ দিয়েছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে বদলে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক নয়, উপদেষ্টাদের সিদ্ধান্তই গ্রহণযোগ্যতা পাবে বলে জানিয়েছেন সরকারি চাকরিতে বয়সীমা ৩৫-এর দাবিতে থাকা আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগে চাকরিতে বয়সীমা ৩৫ করার দাবিতে আয়োজিত মার্চ ফর ৩৫-এ তারা একথা বলেন। তাদের দাবি মেনে না নিলে ২৬ লাখ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেবে বলেও জানান তারা। সেই সাথে ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া সনদে নিয়োগপ্রাপ্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমাদেরকে কেন বারবার বোঝা রাখা হবে? বিগত সরকার আমাদেরকে বোঝা বানিয়ে রাখছে, বর্তমান সরকারও যদি আমাদেরকে বোঝা বানিয়ে রাখে তাহলে আমরা যাব কার কাছে? আমাদের কথা একটাই, দাবি একটাই, ৩৫-এর থেকে যদি ৩৫ দিনও কম হয় তাও আমরা মানব না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ছয় দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রফতানি শুরু হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, বন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক কর্তৃপক্ষের সাথে আমদানি রফতানিকারক গ্রুপের বৈঠকের পর সকাল থেকে আমদানি রফতানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এর আগে পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধ সহ 4 দফা দাবিতে 15 সেপ্টেম্বর থেকে ব্যবসায়ীরা আমদানি রফতানি বন্ধ ঘোষণা করেন। পার্টেক্স খেলার খবর। চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষেই বাংলাদেশের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে ভারত। 515 রানের টার্গেটে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে 4 উইকেটে বাংলাদেশ তোলে 158 রান। আলোক স্বল্পতায় খেলা শেষ হলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন 357 রানের, হাতে আছে 6 উইকেট। এর আগে প্রথম ইনিংসে ভারতের 376 রানের জবাবে 149 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে খেলা আগের 6 ইনিংসে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল 38। দিনের তৃতীয় সেশনে চা বিরতির পর জাকির দলের 62 রানে বিদায় নিলেও ভারতের মাটিতে উদ্বোধনী জুটির রেকর্ডের পাশে নিজের নাম লেখান। টেস্ট খেলোয়াড় হিসেবে খ্যাতি পাওয়া মমিনুল আবারও ব্যর্থ, আর শেষ বিকেলের আলো মুশফিককে 13 রানেই থামিয়ে দেয়। তবে সতীর্থদের আসা যাওয়ার মাঝেও হেসেছে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাট। 3-6 আর 4-4-এ 51 রানে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে সাকিব আল হাসান 5 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন, তবে তখনও তাদেরকে চোখ রাঙাবে 357 রানের বিশাল পাহাড়। অবশ্য টেস্টের তৃতীয় দিনের শুরুতে নির্বিষ বোলিংয়ের মাসুল দেয় বাংলাদেশ। প্রথম সেশনে উইকেট না হারিয়ে দলে আরও 124 রান যোগ করেন ঋষভ পান্ট ও শুভমান গিল। 632 দিন পর টেস্টে ফিরে সেঞ্চুরি করা পান্টকে লাঞ্চের পরই তুলে নেন মেহেদী হাসান মিরাজ। পান্টের সংগ্রহ 109 রান। টাইগারদের সাফল্য বলতে এটুকুই। আর প্রথম ইনিংসে 0 রানে ফেরা শুভমান গিল পেয়ে যান ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। গিল 119 রানে থাকা অবস্থায় 4 উইকেটে 287 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে 515 রানের জয়ের টার্গেট পায় বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে সাক্ষাৎ হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে বিচার বিভাগের মূল দায়িত্ব, জানালেন প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সিরাজগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জানালেন তারেক রহমান। সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 72 ঘণ্টার সড়ক নৌ অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের কমিটি, পাহাড়ি জনগণকে শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্যই পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান বিএনপি মহাসচিবের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।